এর আগের ভিডিওতে আমরা আলোচনা করেছি যে কিডনি পেশেন্টরা আয়ুর্বেদের কি ধরনের চিকিৎসা পাবেন বা কিডনি রোগীদের কীরকম চিকিৎসা রয়েছে, কিভাবে তারা সুস্থ জীবনযাপন করতে পারবেন। আজকে আলোচনা করব যারা কিডনি রোগে আক্রান্ত তারা কোন খাবারগুলো নিরাপদ খাবার মনে করে খেতে পারবেন। কারণ যখন কোনো মানুষ কিডনি রোগে আক্রান্ত হন, সবাই আমরা জানি সকল ধরনের খাবার তাদের জন্য নিরাপদ নয়। বিশেষ করে যে খাবারের মধ্যে লবণ বেশি, যে খাবারগুলোর মধ্যে পটাশিয়াম বেশি, যে খাবারগুলোর মধ্যে রাসায়নিক বেশি, যে খাবারগুলো কেমিক্যাল দ্বারা উৎপাদিত, এই ধরনের খাবার কিন্তু বেশিরভাগ নিষেধ করা হয়। তবে যে খাবারগুলো প্রকৃতিতে রয়েছে, একদম ন্যাচারাল যে গাছ, যেটার মধ্যে প্রচুর পরিমাণে ফাইটোকেমিক্যালস রয়েছে এবং যা ফ্ল্যাভোনয়েড বা অ্যান্টিঅক্সিডেন্টের উৎস, সেই ধরনের খাবার কিন্তু কিডনি রোগকে কম করতে পারে বা রোগের সমস্যা বা লক্ষণগুলোকে কমিয়ে রোগীকে সুস্থতার দিকে নিয়ে যেতে পারে বা রোগটা যাতে দ্রুত অ্যাগ্রাভেটেড না হয় বা বেড়ে না যায় সেই দিকে খেয়াল রাখতে পারে। এই ধরনের বেশ কিছু খাবার আমরা যেমন 18টি খাবারকে চিহ্নিত করে সেই খাবারগুলো আপনাদের কাছে জানাচ্ছি, যে খাবারগুলো আপনারা খেতে পারবেন বলা যায় নিশ্চিন্তে। তবে অনিয়ন্ত্রিত বা অপর্যাপ্ত পরিমাণে নয়, অবশ্যই সঠিক পরিমাণে এবং নিয়মতান্ত্রিকভাবে এই খাবারগুলো গ্রহণ করলে আপনারা নিরাপদ থাকতে পারবেন এবং আপনাদের রোগ বৃদ্ধির সম্ভাবনা থাকবে না। তবে কি জানেন যে একটি বিষয় খেয়াল রাখা দরকার, আপনি যে খাবারই খাচ্ছেন না কেন, এই খাবার কিন্তু আপনার রোগকে বৃদ্ধি করতে বা কম করতে যেহেতু পারছে, তার মানে আপনার এই খাবারই আপনাকে সুস্থতার দিকে নিয়ে যেতে পারবে বা আপনাকে স্বাভাবিক রাখতে পারবে। আমরা কিডনি রোগে আক্রান্ত ব্যক্তিদের রক্তের যে প্যারামিটারগুলোকে সাধারণত ওঠানামা করতে দেখি রোগ বৃদ্ধি হলে, সেই প্যারামিটারগুলোর দিকে খেয়াল রেখে আপনাদের অবশ্যই খাবারের দিকে নজর দিতে হবে এবং খেয়াল রাখতে হবে যে এখানে কিন্তু লবণ একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। যদি আমরা ক্যালকুলেট করি তাহলে বলতে পারবো যে একজন কিডনি রোগে আক্রান্ত ব্যক্তি প্রতিদিন 2 গ্রামের মতো মাত্র লবণ খেতে পারবেন। হ্যাঁ, ঠিকই শুনছেন, 2 গ্রাম, মানে সেটা হাফ চা চামচও নয়। 2.5 গ্রাম মানে হাফ চা চামচ ধরা হয়ে থাকে। সেক্ষেত্রে আপনি যদি 2 গ্রাম রাখেন তাহলে আপনার শুকনো বা এমনিতেই যে কোনো খাবারের লবণ কিন্তু একদমই ব্যবহার করা যাবে না। যেমন আমরা যেটাকে বলি ভাতের টেবিলে লবণ খাওয়া, টেবিল সল্ট একদমই ইউজ করতে পারবেন না। কিন্তু আপনি রান্নায় যে লবণ ব্যবহার করবেন সেটা খুব অল্প পরিমাণে, অর্থাৎ আপনি খাবারটি মুখে দিয়ে বুঝতে পারবেন যে এখানে একদমই লবণ হয়নি। এইরকমভাবে আপনি যদি লবণ খান তাহলে হয়তো আপনার রোগকে আপনি নিয়ন্ত্রণে রাখতে পারবেন বা আপনি যে মেডিকেশনগুলো নেবেন সেগুলো আপনার জন্য কার্যকরী হয়ে উঠবে আপনার এই নিয়ম মানার কারণে। এবারে আমরা যে 18টা খাবারের তালিকা করছি, এই প্রথমেই কোন খাবার রয়েছে দেখুন। প্রথমেই আমি সবজির দিকের কথা বলবো যে ঝিঙা, পটল, ধুন্দল, এই গোত্রের যে সবজিগুলো রয়েছে এর মধ্যে কিন্তু ফসফেটের পরিমাণ কম থাকে এবং এর কারণেই এই সবজিগুলো বড় নিরাপদ আপনার জন্য। এর পরে যে সবজিটি তা হলো ফুলকপি। এটা শীতকালে খেতে পারবেন। শীতকালে আপনি যদি ফুলকপি খান, এর মধ্যে প্রোটিনের পরিমাণ কম রয়েছে এবং এর মধ্যে কিন্তু ফসফেটও কম রয়েছে, কাজে আপনি ফুলকপি খেতে পারবেন নিরাপদে এবং সেটা 60 থেকে 70 গ্রামের মতো একদিনে। 2 নাম্বার যে খাবারের কথা বলবো সেটা হচ্ছে বেরি গোত্রীয় যে কোনো খাবার। এই বেরি গোত্রীয় খাবারের মধ্যে ব্লুবেরি, ব্ল্যাকবেরি রয়েছে, এগুলো কিন্তু কিডনি রোগীদের জন্য বেশ উপকারী। এই বেরি গোত্রীয় যে ফলগুলো রয়েছে যেমন রাসবেরি, ক্যানবেরি, এগুলো কিন্তু বিভিন্ন কালারের হয়ে থাকে। এই কালারগুলো কিন্তু অ্যান্থ্রোসায়ানিনের একটি গুরুত্বপূর্ণ উৎস। এই অ্যান্থ্রোসায়ানিন আবার কিডনি হেলথ ভালো রাখে। অন্যদিকে এটা কিন্তু আমাদের ডায়াবেটিসকে কন্ট্রোল করে এবং ডায়াবেটিসের কারণে আমরা যে বলি প্রদাহ বা ইনফ্লামেশন হয়, এই প্রদাহ বা ইনফ্লামেশনও কিন্তু কমিয়ে আনে এই অ্যান্থ্রোসায়ানিন। অন্যদিকে এটা কিন্তু কার্ডিওভাস্কুলার হেলথকে ঠিক রাখে,
অর্থাৎ আমাদের যে ব্লাড ভেসেলসগুলো রয়েছে সেটার ইলাস্টিসিটি ঠিক রাখে এবং এই ভেসেলসগুলোর স্বাস্থ্য ঠিক রাখে। ফলে আপনার রক্তের প্রবাহ ভালো থাকে এবং আপনার হার্টও ভালো থাকে, ব্লাড প্রেশার কন্ট্রোলে থাকে। তাই অবশ্যই এই বেরি দিকে খেয়াল রাখতে হবে বা বেরি খাওয়ার চেষ্টা করতে হবে। কাজে এটাকে দ্বিতীয় নম্বরে রাখলাম। 3 নম্বরে বলবো অ্যানিম্যাল প্রোটিন, অর্থাৎ মাছ বা মাংসের কথা। আমি বলবো মাছ খাওয়ার কথা, মাংস নয়। যে কোনো ধরনের মাংসের থেকে মাছ সহজে হজম হয় এবং মাছের মধ্যে যে প্রোটিন রয়েছে তার পেপটাইড চেইন অনেক সংক্ষিপ্ত হওয়ায় তা সহজে হজম করতে এবং এই প্রোটিনটা শরীর সহজে ভাঙতে পারে এবং শোষণও করতে পারে। ফলে এই ধরনের প্রোটিন কিন্তু আপনারা খেতে পারেন যদি আপনি কিডনি রোগে আক্রান্ত হয়ে থাকেন। এখন আপনি মাছ, ছোট মাছ, বড় মাছ, যে কোনো প্রকারের মাছই খেতে পারেন, তবে চেষ্টা করবেন মাছটা এক বেলাতেই খাওয়ার জন্য এবং সেটা যেন 60 থেকে 70 গ্রামের মতো হয়, অর্থাৎ খুব বেশি ছোটও নয়, বেশ ভালো বড় রকম সাইজেরই একটি মাছ আপনি এক বেলায় খেতে পারবেন। এবং আপনি যদি মাছ বা এই ধরনের অ্যানিম্যাল প্রোটিন না খান তাহলে কিন্তু আপনার শরীরের মাসল ধীরে ধীরে ক্ষয় হতে থাকবে এবং একটা সময় আপনি কিন্তু যেটা ম্যালনিউট্রিশন বা পুষ্টির অভাব বলা হয়ে থাকে সেই ধরনের রোগেও কিন্তু আপনি পড়ছেন এবং আপনার শরীরে বিভিন্ন ধরনের জটিলতা দেখা দেবে যদি আপনি প্রোটিন একদমই বন্ধ করে দেন। শরীরকে সুস্থ রাখতে গেলে আপনার প্রোটিনের প্রয়োজন আছে এবং কিডনি রোগে আক্রান্ত ব্যক্তিদের জন্য মাছ বা মাংসের তুলনায় মাছ থেকে নেওয়া সেটা সব থেকে বেশি সহজ এবং সেটাই উচিত হবে। এই জন্য 3 নম্বরে মাছকে রাখছি। তবে খেয়াল রাখবেন মাছের যে অংশের মধ্যে পটাশিয়াম এবং ফসফরাস বেশি, যেমন মাছের কাঁটা, মাছের মাথা, এই অংশগুলোকে কিন্তু কিডনি রোগীরা একদমই খাবেন না। অর্থাৎ মাছের যে ফ্লেশ, অর্থাৎ মাছের যে অংশটা মাংস আমরা যেটা খাই সেটাই খাবেন। অন্যদিকে কাঁটা বা হাড়, মাথা এগুলোকে খাওয়াটা উচিত হবে না। এরপরে যে খাবারের কথা বলছি সেটা হচ্ছে লাল আঙ্গুর। লাল আঙ্গুরের মধ্যে পটাশিয়াম কম, ফসফরাস কম এবং এর মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ফ্ল্যাভোনয়েড অ্যান্টিঅক্সিডেন্ট। এই ফ্ল্যাভোনয়েড অ্যান্টিঅক্সিডেন্ট আগেও একবার বলেছি এটা বডির ইনফ্লামেশন কমায়। কাজে ইনফ্লামেশন ঘটিত যে কিডনি ডিজিজ, যেমন ডায়াবেটিসের বেড়ে গেলে বা নিয়ন্ত্রণে না থাকলে, ব্লাড প্রেশার বেড়ে গেলে, এই ধরনের সমস্যায় যে কিডনি জটিলতাগুলো হয় সেই জটিলতাকে কমায় এবং এটা ডায়াবেটিস এবং ব্লাড প্রেশারকেও কন্ট্রোল করে। কাজেই লাল আঙুরটা অবশ্যই খাওয়ার চেষ্টা করবেন। এই লাল আঙুর কিন্তু আপনারা দিনে একবার করে 50 থেকে 70 গ্রাম পর্যন্ত খেতে পারেন এবং অবশ্যই খেয়াল রাখবেন যে আপনি যে ডক্টরের কাছে চিকিৎসা নিচ্ছেন তার সাথে পরামর্শটা অবশ্যই করে নিতে হবে, কারণ আপনি কোন স্টেজে আছেন সেটা কিন্তু আমি বুঝতে পারছি না। কাজে আমি একটা ওভারঅল ইনফরমেশন আপনাদেরকে দিচ্ছি। এবার আপনারা যখন আপনাদের শারীরিক অবস্থা বুঝে যখন আপনারা খাবেন তখন সেটা আরও বেশি ভালো হবে আপনাদের জন্য। দেখুন, আমরা সাধারণত সকলেই মূল যে খাবার সিরিয়াল, অর্থাৎ আপনি ভাত খাচ্ছেন, গমের রুটি খাচ্ছেন না কি খাচ্ছেন সেটা কিন্তু খুব গুরুত্ব দিয়ে বিবেচনা করে থাকে এবং কিডনি পেশেন্ট কোন চালের ভাত খাবেন, কোন আটার রুটি খাবেন, এটা কিন্তু সকলের মনেই একটা প্রশ্ন থাকে। তো সেক্ষেত্রে সাধারণত হোল গ্রেইন বা লাল আটার রুটি কিডনি রোগীদের একদমই খাওয়া উচিত নয়, কারণ এখানে ফসফেট বেশি, পটাশিয়াম বেশি, প্রোটিনের ভাগও রয়েছে, ফাইবারও রয়েছে, সবই রয়েছে। কিন্তু এটার মধ্যে যেহেতু পটাশিয়াম এবং ফসফেটের মাত্রা বেশি তাই এটা একদমই খাওয়া যাবে না। তার বদলে আপনারা বাকফিট বা বাকউইটে, যেটাকে বাংলায় কুই বলা হয়, এইটা রুটি খেতে পারেন। যেমন আমাদের গম বা অন্যান্য যে শস্য দানা যেটা রয়েছে, এটার যে শস্য দানা, কিন্তু বাকউইট কি হলো, এটা কিন্তু একটা ফলের বীজ বা ফলের অংশ এবং এটা 100% গ্লুটেন মুক্ত। এটা কিন্তু ডায়াবেটিসকে কন্ট্রোল করে, শর্করাকে 100% কন্ট্রোল করে, ব্লাড প্রেশারকে কন্ট্রোল করে এবং এটা কিন্তু রক্তে শর্করার পরিমাণ কমানোর পাশাপাশি এটা কিন্তু কোলেস্টেরলের মাত্রাও কমিয়ে নিয়ে আসে। কাজেই এই বাকউইটে বা বাকফিট দিয়ে আপনারা যে গুঁড়োটা করবেন সেটা রুটি তৈরি করে খাওয়াতে পারেন কিডনি পেশেন্টকে। তাহলে তার একই সঙ্গে এই খাবারটা কিন্তু তার শরীরে ঔষধের মতো কাজ করবে।
কাজেই একটা বা দুটো বাকউইট বা বাকফিটের রুটি আপনারা সকালবেলায় বা রাতের বেলায় কিডনি পেশেন্টকে দিতে পারছেন। এবং এটা কিন্তু বেশ গুরুত্বপূর্ণ একটা টপিক, কারণ আমরা সবাই যাই খাই আমাদের সিরিয়াল বা ভাত বা রুটি গমের দিকে কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হয়। কাজেই এইটাকে আমি রাখছি 4 নম্বরে। এবারে 5 নম্বরে আমি বলবো ডিমের সাদা অংশের কথা। ডিমের কুসুমের মধ্যে কিন্তু ফসফেট বেশি, কিন্তু ডিমের সাদা অংশের মধ্যে কিন্তু ফসফেটের মাত্রা কম। আবার এর মধ্যে যে প্রোটিন রয়েছে সেটা শরীরে সহজে হজম হয় এবং এটা কিডনি পেশেন্টের জন্য দরকার। আপনার শারীরিক পরিস্থিতি বুঝে আপনি 1টি থেকে 3টি পর্যন্ত ডিমের সেদ্ধ করা সাদা অংশ খেতে পারেন। এতেও আপনার শরীর কোনো ধরনের ক্ষতির সম্ভাবনায় যাবে না, বরং উপকার পাবেন এবং আপনার কোলেস্টেরল বাড়ার সম্ভাবনা থাকবে না, আপনার ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে থাকবে, আপনার ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকবে, ইনফ্লামেশন হবে না। সো আপনি ডিমের সাদা অংশটাকে অবশ্যই তালিকায় রাখবেন এবং এটা 5 নম্বর তালিকায় রাখছি। 6 নম্বরে বলবো গার্লিক বা রসুনের কথা। এটার মধ্যে রয়েছে ভিটামিন B6, রয়েছে ম্যাগনেসিয়াম, যা কিডনি রোগে আক্রান্ত ব্যক্তির জন্য বেশ দরকার। কেননা কিডনি রোগে আক্রান্ত ব্যক্তির যদি ম্যাগনেসিয়াম কম হয়ে যায় তাহলেও কিন্তু জটিলতা বাড়তে পারে। তাই গার্লিকটা রাখতে পারেন। দিনে ছোট 1 কোষি রসুন যেটা রয়েছে সেটা 1টা বা 2টো শরীরের অবস্থা বুঝে খেতে পারেন। আর যদি আপনি বড় রসুন খেতে চান তাহলে 2টা কোয়া সর্বোচ্চ খেতে পারেন। এরপরে 7 নম্বরে বলবো আমি যে কুকিং অয়েল, কোন তেল দিয়ে রান্না করবেন সেটা হতে পারে এক্সট্রা ভার্জিন বা খাওয়ার জন্য যে অলিভ অয়েল বাজারে পাওয়া যায় সেই অলিভ অয়েল আপনি রান্নায় অল্প পরিমাণে ব্যবহার করতে পারেন। কেননা অন্যান্য যে শস্য বীজের তেল যেগুলো রয়েছে তার তুলনায় কিডনি রোগে আক্রান্ত ব্যক্তির জন্য অলিভ অয়েল বেশি পরিমাণে নিরাপদ। এরপরে যেটা বলবো সেটা হচ্ছে আরেকটি রুটি খাওয়ার উপাদান, সেটা হচ্ছে বার্গার। বার্গার হচ্ছে মানে গমের মতো গ্লুটেন সমৃদ্ধ নয়, কিন্তু এটা রুটি খেতে বেশ সুস্বাদু। এর মধ্যে আয়রন আছে, ভিটামিন B6 আছে, ম্যাগনেসিয়াম আছে। বরং যে কোনো গম বা জব বা যে কোনো রুটি খাওয়ার থেকে বার্গারের রুটি খাওয়া ভালো। যেমন এর আগে বললাম আমি বাকফিটের কথা, তেমন এখন বলছি ভালগারের কথা। এটা দিয়েও আপনারা রুটি তৈরি করে খেতে পারেন এবং এই ভালগার ফ্লাওয়ার কিন্তু আপনারা বাজারে বা যে কোনো অনলাইন শপে পেয়ে যাবেন। তারপরে আমি বলবো বাঁধাকপির কথা। বাঁধাকপি দেখুন ক্রুসিফেরাস জাতীয় সবজি। আগে আমি বেশ কিছু সবজির নাম বলেছি, যেমন ফুলকপির কথা বলেছি, আরও ঝিঙা পটলের কথা বলেছি। এবার বলছি বাঁধাকপির কথা। এই বাঁধাকপি কিন্তু ডায়াবেটিসকে কন্ট্রোল করতে পারে এবং হার্টের স্বাস্থ্য ভালো রাখে এবং এটা কিডনির জন্য অপেক্ষাকৃত নিরাপদ একটি সবজি। তবে খেয়াল রাখতে হবে, যদি আপনার কিডনি রোগের পাশাপাশি কোনো কারণে থাইরয়েড ইমব্যালেন্স থাকে তাহলে কিন্তু আবার আপনাকে এই বাঁধাকপি বা ক্রুসিফেরাস গোত্রের যে কোনো সবজিকেই এড়িয়ে যেতে হবে। এরপরে আমি বলবো চিকেনের কথা, কিন্তু অবশ্যই বোনলেস চিকেন এবং চিকেনের ওপরে বা মুরগির ওপরে যে একটা স্কিন থাকে, অনেকে এটা সহ রান্না করে থাকেন, এটা দিয়ে কিন্তু একদমই খাওয়া যাবে না। তবে আপনি চিকেন কতটুকু খাবেন বা খাবেন কিনা এটা সম্পূর্ণই নির্ভর করছে আপনার কিডনি কোন স্টেজে আছে, অর্থাৎ আপনার রোগ কতখানি এগিয়েছে বা আপনি কতটুকু রোগাক্রান্ত তার উপর ডিপেন্ড করছে যে চিকেনটা আপনার খাওয়া ঠিক হবে কিনা। তবে আপনি চিকেনটাকে নিরাপদ হিসেবে ভাবতে পারেন আপনার রোগের অবস্থাটা বুঝে। সেক্ষেত্রে অবশ্যই চিকেনের ওপরের যে স্কিন সেটাকে ফেলে দিতে হবে এবং এর হাড় একদমই খাওয়া যাবে না। এরপরে বলবো পেঁয়াজের কথা। পেঁয়াজগুলো কিন্তু অনেক সময় অনেকেরই বেশ একটা উগ্র গন্ধ লাগে সালফারের জন্য। তবে সালফারের যতই উগ্র গন্ধ থাক, এর মধ্যে কিন্তু ভিটামিন A আছে, C রয়েছে, ম্যাগনেসিয়াম রয়েছে এবং এর মধ্যে কিন্তু অ্যান্টিঅক্সিডেন্ট ও ফ্ল্যাভোনয়েড রয়েছে। কাজে পেঁয়াজটাকেও আপনারা রাখতে পারেন। অনেকেই কাঁচা পেঁয়াজ খেতে ভালোবাসেন, তারাও খেতে পারেন এবং পেঁয়াজ কিন্তু আপনারা রাখতে পারেন। তবে পেঁয়াজকে বেরেস্তা টাইপের করে খেলে পেঁয়াজের যে উপকার সেটা কিন্তু পাওয়া যায় না। কাজে পেঁয়াজ আপনারা কিভাবে রান্নায় ব্যবহার করছেন বা কিভাবে খাচ্ছেন তার উপর ডিপেন্ড করে যে পেঁয়াজের উপকারিতা পাবেন কি না। তবে পেঁয়াজ আপনারা নিরাপদ হিসেবে ভাবতে পারেন। আরেকটি খাবারের কথা বলবো এরপরে, সেটা হচ্ছে
বেল পেপার বা ক্যাপসিকাম। বিভিন্ন রঙের হয়ে থাকে, আর যখনই আপনি রং দেখছেন আপনি ধরেই নিচ্ছেন যে এর মধ্যে রয়েছে উপকারী উপাদান, অ্যান্টিঅক্সিডেন্ট, ফ্ল্যাভোনয়েড এবং বেশ কিছু উপকারী উপাদান রয়েছে যা আমাদের কিডনির স্বাস্থ্যের জন্য বেশ ভালো। এই যে বেল পেপার, এর মধ্যেও কিন্তু ভিটামিন এ, ভিটামিন বি, ভিটামিন সি রয়েছে যা কিডনি রোগীদের জন্য কিন্তু দরকার, এবং এর মধ্যেও ম্যাগনেসিয়াম রয়েছে। অনেক সময়ই কিডনি পেশেন্টরা বলে থাকেন যে তারা তো কোনো শাক খেতে পারেন না, কারণ শাকের মধ্যে পটাশিয়াম বেশি, ফসফেট বেশি, কিভাবে তারা শাক খাবেন। শুধুমাত্র শীতকালীন একটা শাকের কথাই বলবো, মেথি শাক, যেটা আপনারা সপ্তাহে 2 থেকে 3 দিন খেতে পারেন পরিমিত পরিমাণে। এবং এই মেথি শাকের মধ্যে কিন্তু ফসফেট এবং পটাশিয়ামের পরিমাণ কম, কাজে আপনারা মেথি শাকটা খাবারে রাখতে পারেন। এবং তারপরে আপনাদেরকে বলবো আরেকটি ফলের কথা, যেটা আনারস। আনারস আপনারা রাখতে পারেন, এর মধ্যে ভিটামিন সি রয়েছে, অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, ভিটামিন বি এবং এও রয়েছে। কাজেই আনারসটা কিন্তু আপনারা নিরাপদ খাবার হিসেবে খেতে পারেন এবং এর রস তৈরি করেও খেতে পারেন। তবে রাতের বেলায় ফল খাবেন না। যাদের কিডনি রোগ আছে বা যারা সুস্থ থাকতে চান, কিডনি ভালো রাখতে চান, চেষ্টা করবেন দিনের বেলার মধ্যেই ফল খাওয়া শেষ করতে। তবে খেয়াল রাখবেন, আনারস খেতে বলা মানেই এটা অনেক পরিমাণে খেয়ে নিতে হবে তা না। আপনারা সর্বোচ্চ 50 গ্রাম পরিমাণ খেতে পারেন, সর্বোচ্চ, কারণ এর মধ্যেও কিন্তু পটাশিয়াম আছে, অল্প পরিমাণে আছে, তাই এটাকে একটা সেফ ফ্রুটস হিসেবে অল্প পরিমাণে মাঝে মধ্যে খেতে পারেন। আরেকটি গুরুত্বপূর্ণ সবজি হচ্ছে শালগম। শালগমের মধ্যে গুরুত্বপূর্ণ ভিটামিন এবং মিনারেলস রয়েছে যা কিডনি রোগীদের জন্য উপকারী এবং একটা নিরাপদ সবজি। কাজে শালগমটাকেও আপনারা আপনাদের তালিকায় রাখতে পারেন। শালগমটা আপনারা সবজি বানিয়ে খেতে পারেন, সিদ্ধ করে ম্যাশ করে খেতে পারেন। এই খাবারটা কিন্তু প্রায় সপ্তাহে 2 থেকে 3 দিন আপনাদের চলতে পারে। তারপরে আরেকটি সবজির কথা বলবো, এটাও শীতকালীন সবজি, এটা হচ্ছে রেডিশ বা মূলা। মূলা কিন্তু কিডনি রোগীদের জন্য সেফ। মূলাটাকেও আপনারা আপনাদের তালিকায় রাখতে পারেন। এতেও কিন্তু পটাশিয়াম সহ যে কিডনি রোগীর জন্য যে ফসফেট, পটাশিয়ামের পরিমাণ আমরা যে কম থাকতে বলি, সেই পরিমাণটা কম রয়েছে, কাজে এটাও নিরাপদ। এবারে শেষ যে খাবারের কথাটি বলবো সেটা হচ্ছে সাগুদানা বা সাবুদানা। দেখুন, আমি এতক্ষণ পর্যন্ত মাঝখানে আর নম্বরগুলো বলিনি, আসলে বলতে বলতে নম্বরগুলো আর বলা হয় না, যেহেতু একটানা বসে বলছি কেমন যেন সিরিয়ালটা ব্রেক হয়ে যায় বলে মনে হয়, বা আগে কোনটা বলেছি খেয়াল থাকে না। এজন্য আমি একবারে শেষে 18 নম্বর আমি হিসেব করে সাবুদানার কথাটা বলছি। এই সাবুদানাকে বিভিন্নভাবে খাওয়া যায়, ভিজিয়ে খাওয়া যায়, একটু স্যুপের মতো করে খাওয়া যায়, তারপরে এটা কিন্তু সবজি দিয়ে রান্না করেও খাওয়া যায়, অল্প তেল যুক্ত করে, খুব সামান্য একটু লবণ দিয়ে, সামান্য একটু মশলা বা স্পাইসিস যুক্ত করতে পারেন। এটা কিন্তু খেতে খুব একটা খারাপ নয় এবং এটার মধ্যে কিছুটা পরিমাণ হলেও অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে। এটা কার্বোহাইড্রেটের একটা গুরুত্বপূর্ণ অংশ এবং এটা বেশ এনার্জেটিক। কাজেই সাবুদানাটাও কিডনি পেশেন্টরা রাখতে পারেন তাদের খাবারের তালিকায়। সকালে বা রাতে আপনারা কি খাবেন, অনেকেই প্রতিদিন রুটি বা প্রতিদিন ভাত ভালো লাগে না, সেক্ষেত্রে সাবুদানাকে রাখা যায়। কাজে অনেকে আছেন যারা কিডনি পেশেন্ট ভাবতে থাকেন যে কিছুই তো খাবারের নেই, তো আপনারা আপনাদের শারীরিক অবস্থা বুঝে, আপনারা কোন স্টেজে এখন আপনাদের কিডনি আছে সেটা বুঝে এই এতগুলো খাবারের মধ্যে আপনারা নিশ্চয়ই আপনাদের প্রতিদিনের খাবারের রুটিনটা খুব সুন্দরভাবে তৈরি করতে পারবেন। সবার জন্য অনেক অনেক শুভকামনা থাকলো। আপনারা নিজে এই খাবারগুলো যদি কিডনি পেশেন্ট হয়ে থাকেন খাওয়ার অভ্যাস করুন এবং ভিডিওটি শেয়ারের মাধ্যমে অন্যকে জানিয়ে দিন। কোনো কোশ্চেন থাকলে কমেন্ট করতে পারেন। ধন্যবাদ।